ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টাডি প্যাড। আজ আমরা আলোচনা করব দশম শ্রেণীর রাশিবিজ্ঞান নিয়ে। এই রাশিবিজ্ঞানের সংখ্যা গুরুমান নিয়ে আজ আমরা আলোচনা করব। এর পূর্বে আমরা রাশিবিজ্ঞানের গড়, মধ্য এবং অজাব নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এবং কোষে দেখি যে সমস্যাগুলি আছে, অর্থাৎ 26.1 থেকে 26.3 পর্যন্ত যে সমস্যাগুলি আছে তার সমাধান করা হয়েছে এবং প্লেলিস্টের লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে। চাইলে সেখান থেকে প্রত্যেকটা ক্লাস তোমরা দেখে নিতে পারো। এর পূর্বে আমরা সংখ্যাগুরুমান নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজ আমরা সংখ্যাগুরুমান নিয়ে কয়েকটি প্রয়োগ এবং প্রয়োগের সঙ্গে আরেকবার আমরা আলোচনা করে নেব এবং পরবর্তী ক্লাসে আমরা কোষে দেখি যে সমস্যাগুলি আছে সেগুলি নিয়ে সমাধান করব। এখানে বলে দেওয়া থাকবে শ্রেণী এবং পরিসংখ্যা। শ্রেণী এবং পরিসংখ্যা কোথাও কোথাও কিন্তু ক্রমযৌগিক পরিসংখ্যাও বলে দেওয়া থাকবে, কিন্তু আমার এখানে যেটা প্রয়োজন হবে শুধুমাত্র পরিসংখ্যাই প্রয়োজন হবে। তাই যদি কোথাও ক্রমযৌগিক পরিসংখ্যা দেওয়া থাকে সেখান থেকে আমাকে পরিসংখ্যাটাকে বের করে নিতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমার দেখো এখানে শ্রেণী এবং পরিসংখ্যান এক্স আই এবং এফ আই দুটি দেওয়া থাকবে। এখানে আমাকে যেটা বের করতে হবে, মধ্যগামিতার যে পরিমাপকগুলি আমরা এর আগে দেখলাম, গড় বা মধ্যমা, এই ক্ষেত্রে সংখ্যাগুরু মান সংখ্যাগুরু মান অর্থাৎ এই সংখ্যাগুলির মধ্যে যেটা গুরু অর্থাৎ যেটা বড় পরিসংখ্যা হবে, ঠিক সেটাকেই আমরা ধরে নেবো যে সেটা সংখ্যাগুরু মান। ঠিক আছে, এখানে দেখো বলে দেওয়া আছে যে সংখ্যাগুরু মান কি, যে কোনো তথ্যের মধ্যে যে পর্যবেক্ষণটির পরিসংখ্যা সবচেয়ে বেশি, যে পর্যবেক্ষণটির পরিসংখ্যা সবচেয়ে বেশি, সেই পর্যবেক্ষণটিকে ওই তথ্যের হিস্টক বা সংখ্যাগুরু মান বা মোট বলা হয়। তাহলে মোট আমরা কি জেনে নিলাম। এবার কোনো পরিসংখ্যা হতে পারে সেখানে হয়তো দুটো আছে, যেমন দেখো এই যে ছকটা যদি দেখি, এখানে বলে দিয়েছে যে এক্স আই হচ্ছে 2 তখন পরিসংখ্যা 4, এক্স আই 3 তখন হচ্ছে 1, 4 তখন হচ্ছে 1, 5 তখন 4। তাহলে এক্ষেত্রে দেখো দুটো 4 আছে এবং এই 4 পরিসংখ্যা দুটি বেশি। তাহলে এই ক্ষেত্রে আমার সংখ্যাগুরু মান কোনটা হতে পারে? সংখ্যাগুরু মান হতে পারে 2 এবং 5। ঠিক আছে, তাহলে তথ্যের সংখ্যাগুরু মান দুটি, কি কি? 2 এবং 5। তাহলে এই ধরনের ছকও দেওয়া থাকতে পারে। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে আমার কিন্তু ভালোভাবে এগুলোকে বুঝতে হবে। ভালোভাবে যখনই বুঝে নেব, দেখবে খুব সহজেই আমরা সমাধানগুলো করতে পারছি। এক্ষেত্রে দেখো একটা ছক দিয়েছে, 4 হচ্ছে 3টি, 5 হচ্ছে 3টি, 6 হচ্ছে 3টি, 7 হচ্ছে 3টি। তাহলে এই ক্ষেত্রে উপরের ছক থেকে দেখো সব 3 বার করে আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে ক্ষেত্রে সব কটি সংখ্যাগুরু মান, অর্থাৎ আমরা বলতে পারি যে সুতরাং বলা হয়ে থাকে প্রদত্ত তথ্যের সংখ্যাগুরু মান নেই। ঠিক আছে, যখন সবগুলো একই থাকবে তার মানে কি বলতে চাইছে? সবগুলো একই যদি হয় এর মধ্যে কেউ বড় আছে? সবারই বয়স বলে দিলাম 10 10 10 বা 15 15 15, 4 জনের বয়স। এগুলো এদের মধ্যে কে বড়? তাহলে এদের মধ্যে কি বড় বের করে যাবে? সবগুলোই তো সমান, তাহলে সেক্ষেত্রে কোনো সংখ্যাগুরু মান পাবো না। এই ক্ষেত্রেও কিন্তু ঠিক তাই। এরপর দেখো প্রয়োগ দেওয়া আছে, এখানে বলেছে 10 জন বন্ধু, ঠিক আছে, চাঁদা দেওয়া। চাঁদা কত? 16 টাকা, 15 টাকা, 11 টাকা, 12 টাকা, 15 টাকা, 10 টাকা, 15 টাকা, 10 টাকা, 15 টাকা, 10 টাকা। তাহলে দেখবে 10 আর 15 আমি বেশিবার পাচ্ছি। তাহলে প্রথমত কি করবো, এগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নেবো। মানের ঊর্ধ্বক্রমে যখনই সাজাবো, ঊর্ধ্বক্রমটা সাজানো এই জন্যই বা অধক্রমটা সাজানো এই জন্যই, পরপর সংখ্যাগুলিকে পেয়ে যাবো আমরা। একই সংখ্যাগুলি যেগুলি থাকবে সেগুলি পরপর পেয়ে যাবো। তাহলে একই সংখ্যা যখন পরপর পেয়ে যাচ্ছি তখন আমরা বুঝতে পারবো যে কোন সংখ্যাগুলি এটা হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো 10 3টে এখানে, 11 একটা, 12 একটা, 15 হচ্ছে 4টে। তাহলে এই ক্ষেত্রে সংখ্যাগুরু মান কত? 15। ঠিক আছে, এখানে সবচেয়ে বেশি পরিসংখ্যা কত? 4, কার? 15। তাহলে আমার 15টা হচ্ছে সংখ্যাগুরু মান। প্রত্যেকটা ক্ষেত্রে এখানে দেখো কয়েকটা দিয়েছে তথ্য, এবং একটা তথ্য দেওয়ার পর বাকি যেটা অর্থাৎ 30-এর 3টে আমাদের এখানে করে দেখতে বলেছে। একটা এখানে বলে দিয়েছে, দেখো মানের ঊর্ধ্বক্রমে সাজিয়েছে 2 2 2 4 3, তারপর 4 হচ্ছে কটা? 4টে, তারপর 5 দুটো 6। তাহলে এই ক্ষেত্রে তথ্যটির সংখ্যাগুরু মান কত? 5। এখানে দেখো নিজে করি কটি করতে বলেছে, 3 4 এবং 5, 2 3 4। তাহলে 2 এরটা কি আছে দেখো, প্রথমে আমরা 2 এরটাকে দেখে নেব। দেখো প্রয়োগ 30, প্রয়োগ 30, 2 এরটা সংখ্যাগুলো আমি লিখে নিই। কত আছে? 11, 27, 18, 26, 13, 12, 9, 15, 4, 9। ঠিক আছে, দেখো সংখ্যাগুলো লিখে নিয়েছি। তাহলে এবার প্রথমে কি করব, যেটা করব সেটা হচ্ছে এই যে প্রদত্ত তথ্যটা দেওয়া আছে একে প্রথমে ঊর্ধ্বক্রমে সাজাবো। ঠিক আছে, তাহলে ঊর্ধ্বক্রমে সাজিয়ে প্রথমে লিখবো ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই বা লিখে পাই, ঊর্ধ্বক্রমে, ঊর্ধ্ব
ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তাহলে ঊর্ধ্বক্রমে প্রথমে সাজাই ছোট থেকে বড়। তাহলে প্রথমে কত আছে দেখো 9, 9 9 দুটি লেখা হয়ে গেল। সরি, তার আগে কত আছে 4 আছে কিন্তু। ঠিক আছে, তাহলে 4টাকে লিখে দিই। 4টা আমার লেখা হয়ে গেল। এরপর 9 এর পর কত হচ্ছে 10 নেই, তারপর আছে 11, তারপর কত আছে 12, তারপর কত আছে 13, তারপর 15, তারপর হচ্ছে 18, তারপর 26, তারপর হচ্ছে 27। কটা সংখ্যা ছিল 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9 10। দেখো সংখ্যাগুলি আমি কিন্তু ঊর্ধ্বক্রমে সাজিয়ে ফেলে গেলাম। ঠিক আছে, তাহলে ঊর্ধ্বক্রমে যখনই সাজিয়ে পেলাম, এরপর আমি দেখবো কোনটা বেশি আছে। 4টি সংখ্যা, এই যে 4 সংখ্যাটি, সরি এখানে 4 সংখ্যাটিতে নেই, এখানে 9 সংখ্যাটি, এটাকে বারবার 4 বসি। 9 সংখ্যাটি কতবার আছে 9 সংখ্যাটি 2বার আছে। তাহলে আমরা লিখবো যে অতএব 9 সংখ্যাটি, 9 সংখ্যাটি সবচেয়ে বেশি বার আছে। 9 সংখ্যাটি সবচেয়ে বেশি বার আছে। কতবার আছে 2বার আছে। তাহলে অতএব তথ্যটির সংখ্যা গুরুমান সমান 9। কতবার ছিল 9টি ছিল, সবচেয়ে বেশি বার মানে আমরা এখানে 2বার লিখে দিলাম ব্র্যাকেটে। ঠিক আছে, এরপর পরেরটা অর্থাৎ 3এরটা কি বলেছে। তাহলে প্রথমে আমরা সংখ্যাগুলো লিখবো, ঊর্ধ্বক্রমে সাজাবো, তারপর আমরা কোনটা বেশি বার আছে দেখে নেবো। দেখো 3এরটা কত 102 104 117। এটা কি আছে ছোট থেকে বড় হিসেবে প্রথমে সাজিয়ে নিই ঊর্ধ্বক্রমে। তাহলে 102টাই সব থেকে ছোট আছে। তাহলে প্রথমেই আমরা ঊর্ধ্বক্রমে সাজাবো। প্রথমে আর লিখছি না, ঠিক আছে, প্রত্যেকটা কিন্তু এইভাবে লিখে লিখেই তোমরা করবে। 102 একবার আছে, 2বার আছে, 3বার আছে। তাহলে 102টা হয়ে গেল 3বার। ঠিক আছে, এরপর কত আছে এখানে আমরা দেখি, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো যেটা লিখে নেবো সেটা যদি কেটে নিই তাহলে সুবিধা হবে। এরপর কত 104 একবার, 2বার, 3বার। তাহলে 104 হচ্ছে 3বার, 104 হয়ে গেল 3বার। এরপর কত আছে, এরপরের সংখ্যাটা আছে তোমার দেখো 117, তারপর 118, তারপর 120, তারপর 122। তাহলে 117, 118, 120 এবং 122। তাহলে ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিলাম। দেখো 102 আছে 3বার, 104ও 3বার। ঠিক আছে, তাহলে তথ্যটিতে দেখবো দুটি সংখ্যা 2বার করে দেওয়া আছে, মানে একই সংখ্যা। তাহলে প্রদত্ত তথ্যের, তাহলে আমরা এখানে যেটা লিখবো যে 102 ও 104 সংখ্যাটি সবচেয়ে বেশি কতবার 3বার আছে, 3বার আছে। অতএব তথ্যটির সংখ্যা গুরুমান, কত 102 ও 104। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে বারবার একটা কথা বলছি, দেখো প্রত্যেকবার আমরা কিন্তু লেখাগুলোকে লিখে নেব। এরপরে 4 নম্বর আরো একটা দিয়েছে, আমরা কিন্তু প্রত্যেকবারে লেখাটা লিখে নেব। এখানে কিন্তু আমি বারবার লিখছি না, বারবার লিখলে ক্লাসটা অনেক বড় হবে। এখানে দেখো বলেছে 5 9 18 27 15 5। এখানে 5টাই সব থেকে ছোট। কবার আছে 1 2 3 4। তাহলে 4বার আছে 5, 4বার 5 হলো। ঠিক আছে, তারপর কত আছে, তারপর আছে দেখো 7, 7টা কতবার আছে একবার, 7 একবার, 8 একবার, 9 একবার। তাহলে 7 8 9 তিনটে লিখে দিলাম, 7 8 9 লিখে দিয়েছি। এরপর দেখো কত আছে, এরপর আছে 10, তারপর 15, তারপর 16। আচ্ছা 10 15 16। ঠিক আছে, 10 15 16, তারপর হচ্ছে 18 আর 27, 18 এবং 27। ঠিক আছে, তাহলে সব থেকে বেশি দেখো 5টা আছে 4বার। ঠিক আছে, তাহলে এখানে লিখবো যে 5 সংখ্যাটি সবচেয়ে বেশি 4বার আছে। তাহলে সংখ্যাগুলোর মান কত হবে, অতএব
সংখ্যাগুরু মান, এই ক্ষেত্রে আমরা লিখব সংখ্যাগুরু মান, প্রত্যেকটা তথ্য কিন্তু লিখবো, এক্ষেত্রে 5 হয়ে গেল। তাহলে আমরা লিখে তারপর কিন্তু করব, যদি শর্ট 2 নম্বরের দেয় আর 1 নম্বরে যদি এমসিকিউ হয় তাহলে আমরা তো দেখেই বুঝতে পারবো, ঠিক আছে, সেক্ষেত্রে ডাইরেক্ট লিখে দেবো। এরপর এইরকম সংখ্যা দেওয়া থাকলে ঠিক আছে, যখন শ্রেণী দেওয়া থাকবে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, ধরে নাও কোথাও শ্রেণী দেওয়া আছে, সেই ক্ষেত্রে আমরা কি করব, তাহলে শ্রেণীর ক্ষেত্রে আমাদের তো দেখতে হবে যে এখানে শ্রেণী দেওয়া আছে, পরিসংখ্যা দিয়ে, যদি এটা ক্রমযৌগিক পরিসংখ্যা দেওয়া থাকে তাহলে কিন্তু পরিসংখ্যাটা বের করে নিতে হবে। তাহলে শ্রেণীর ক্ষেত্রেও তাই, দেখো এখানে শ্রেণী কত দেওয়া আছে, 6 থেকে 10, 10 থেকে 14, 14 থেকে 28, 28 থেকে 22 এবং 22 থেকে 26। তাহলে এই যে শ্রেণী দেওয়া আছে, এখানে শ্রেণীর মধ্যে আমরা দেখবো সব থেকে পরিসংখ্যা কোনটার বেশি। দেখো ছাত্রছাত্রীর সংখ্যা এখানে কত, 34। তাহলে এটা হলো সংখ্যাগুরু শ্রেণী, এই যে শ্রেণীটা, এই শ্রেণীটা হলো সংখ্যাগুরু মানের শ্রেণী। তাহলে এইটা যদি সংখ্যাগুরু মানের শ্রেণী হয়, ফর্মুলাটা আমরা আগেই আলোচনা করেছি, বললাম আজকেও একবার এটা আমরা দেখে নিই। দেখো সংখ্যাগুরু মানের যেটা শ্রেণী সেটাকে আমরা এফ ধরবো, ঠিক আছে, সংখ্যাগুরু মানের যেটা শ্রেণী সেটাকে আমরা F1 ধরবো। এখানে ফর্মুলাটা কি আছে দেখো, L প্লাস F1 মাইনাস F0 বাই 2 ইন্টু F1 মাইনাস F0 মাইনাস F2 ব্র্যাকেট ক্লোজ ইন্টু H। তাহলে এই ক্ষেত্রে আমাদের যেটা দেখতে হবে, F কোনটা H কোনটা। H হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য, যেটা ডিফারেন্স হচ্ছে, দেখো সংখ্যাগুরু মানের সম্বলিত শ্রেণীর দৈর্ঘ্য, তাহলে সম্বলিত শ্রেণী, সংখ্যাগুরু মান সম্বলিত শ্রেণীর নিম্ন সীমানা, এটাও আমরা জানি, এর আগেই আমরা করেছি L, ঠিক আছে, এর আগে আমরা এল নিয়ে যে সমস্যা গড়ের যে অঙ্কগুলি ছিল তখন আমরা এল নিয়ে করেছিলাম, এইচটাও ছিল। এখানে আমার F1, F1 যেটা আমার হচ্ছে সম্বলিত শ্রেণীর পরিসংখ্যা, যেটা সম্বলিত শ্রেণী তার পরিসংখ্যা, মানে এখানে 34, তাহলে ঠিক তার আগের পরিসংখ্যা হচ্ছে F0, আমরা জানি 1 এর আগে 0 হয় এবং 1 এর পরে 2 হয়, ঠিক আছে, তাহলে ঠিক আগের এবং পরের, ঠিক আগে এবং পরে কত হচ্ছে, এটা যদি হয় আমার F1 তাহলে 28 হচ্ছে F0, 18 হচ্ছে F2, ঠিক আছে, 14 হচ্ছে এল, দুটোর মধ্যে ডিফারেন্স, এইচ হচ্ছে 4, দেখো এখানে দেওয়া আছে, দেখো এল হচ্ছে 14, এইচ হচ্ছে 4, 34, তার আগে হচ্ছে 28 এবং তারপরে হচ্ছে 18, দেখো এখানে, তারপর এটা যখনই ফর্মুলায় বসাবো ক্যালকুলেশন আমার হয়ে যাবে। তাহলে এই ধরনের সমস্যাগুলি আমাদের প্র্যাকটিস করে দেখতে হবে। এই যে তথ্য একটা দেওয়া আছে, এটা কিন্তু তোমাদের মূল্যায়নের অন্তর্ভুক্ত নয়, ঠিক আছে, এখানে সংখ্যাগুরু মান কিভাবে পাবো সেটা দেওয়া আছে, কিন্তু এটা তোমাদের যেহেতু মূল্যায়নভুক্ত নয় সেহেতু এটা নিয়ে আর আলোচনাও করছি না, ঠিক আছে। এরপরে দেখবে যে সমস্যা দেওয়া আছে, এখানে দেখো সমস্যা দেওয়া আছে এবং তার সমাধান করো। দেখো এটা দেখি আমি ধরলাম, এটা দেখলাম না, এটা না দেখে কি করে বুঝবো, দেখো এখানটা আমি বাদ দিলাম। এখানে দেখো পরিসংখ্যাগুলি, দেখো এখানে সব থেকে বেশি পরিসংখ্যা কোনটা, 18, তাহলে এখানে কত হচ্ছে F1, তার আগে কত হচ্ছে F0, তারপরে কত হচ্ছে F2, এটা কত হচ্ছে L, দুটোর মধ্যে ডিফারেন্স 4, দেখো পরপর দেওয়া আছে। তাহলে প্রথমে আমাকে প্রদত্ত বিভাজ্য সংখ্যার সর্বাধিক পরিসংখ্যাটা দেখে নিতে হবে, সেটাই হচ্ছে সংখ্যাগুরু মানের সম্বলিত শ্রেণী। এরপরে আমাদের 33-এর একটা প্রয়োগ দেওয়া আছে, এই 33-এর প্রয়োগটা আমরা সমস্যাটার সমাধান করব, কারণ একটা করে নিলেই আমাদের কি হবে, বুঝতে সুবিধা হবে এবং আমরা খুব সহজেই দেখবে সমাধানগুলো করতে পারছি, খুব একটা কঠিন নয়। তাহলে 33-এর যে সমস্যাটা আছে সেটা মধ্যে খাতায় টুকে নিই, তারপর সংখ্যাগুরু মানটা বের করি। দেখো 33 যেটা, সেটা কি করেছে, 3 থেকে 6, 6 থেকে 9, 9 থেকে 12, 12 থেকে 15, 15 থেকে 18, 18 থেকে 21 এবং 21 থেকে 24, 362 পাতায় আসে দেখবে তোমরা তোমাদের যে গণিত বই সেখানে। তাহলে এখানে শ্রেণী এবং পরিসংখ্যা, যদি এটা ক্রমযৌগিক পরিসংখ্যা বলা থাকতো তাহলে কিন্তু পরিসংখ্যাটা বের করতে হতো। তাহলে প্রথমেই যেটা দেখবো, এই যে প্রদত্ত যে তথ্যটা দেওয়া আছে সেই তথ্য, সেই বিভাজন ছকের মধ্যে সর্বাধিক পরিসংখ্যা কোনটা। দেখো সর্বাধিক পরিসংখ্যা কিন্তু এখানে হচ্ছে 24, ঠিক আছে, 24। তাহলে আমরা লিখবো যে প্রদত্ত প্রদত্ত পরিসংখ্যা বিভাজন ছকে সর্বাধিক পরিসংখ্যা, সর্বাধিক পরিসংখ্যা কিন্তু হচ্ছে 24, সর্বাধিক পরিসংখ্যা 24। তাহলে 24 যদি মানে সর্বাধিক পরিসংখ্যা হয় তাহলে সংখ্যাগুরু মান সম্বলিত শ্রেণী কোনটা আমরা দেখে নেব। লিখবো অতএব, এইভাবেই আমরা কিন্তু লিখবো, ঠিক আছে, সংখ্যাগুরু মান সম্বলিত শ্রেণী, সংখ্যাগুরু মান সম্বলিত শ্রেণী, হস্যি দীর্ঘই দুটোই হয়। তাহলে সংখ্যা
গুরুমান সম্বলিত শ্রেণী কোনটা হচ্ছে 12 থেকে 15, তাহলে 12 থেকে 15, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি কি পেলাম দেখো, এখান থেকে আমরা পরিসংখ্যাটা পেয়ে গেছি, মানে পরিসংখ্যা যখনই পেয়ে গেছি সেটা কি হচ্ছে f1, তাহলে f1টা কত, f1টা হচ্ছে 24। এরপর যেটা পাবো ঠিক তার আগেরটা কত, সরি f1, এখানে ঠিক তার আগেরটা কত f0, 1 এর আগে 0 হয় তাহলে হচ্ছে 12, এবং f2টা মানে f1 এর পরে তাহলে হচ্ছে 21 হলো। তাহলে এখানে এলটা কত, এল হচ্ছে নিম্ন যে সম্বলিত শ্রেণী আছে তার নিম্ন শ্রেণী কত 12, এবং এইচ কত, এইচ হচ্ছে 3, দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে 3। তাহলে এগুলো আমরা পেয়ে গেলাম। তাহলে কি কি পেলাম, f0 পেলাম, f1 পেয়েছি, f1 এর আগে হচ্ছে f0 পেয়েছি, আর f2 অর্থাৎ f1 এর পরে যেটা সেটা হচ্ছে f2। তাহলে এটা যদি হয় f1, এটা হচ্ছে f0, এটা হচ্ছে f2, তাহলে এই পরিসংখ্যাগুলো আমরা যেগুলো আমার দরকার সংখ্যাগুরু মানের জন্য সেই সব তথ্যগুলো আমরা পেয়ে গেলাম। এরপর আমরা লিখবো অতএব তথ্যটির সংখ্যাগুরু মান, অতএব তথ্যটির সংখ্যাগুরু মান, তাহলে তথ্যটির সংখ্যাগুরু মান, এবার আমরা ফর্মুলাটা করি এল প্লাস ব্র্যাকেট এখানে হচ্ছে f1 মাইনাস f0, ঠিক আছে। আর নিচে কত, নিচে হচ্ছে 2 ইন্টু f1 মাইনাস f0 মাইনাস f2, পুরোটা ব্র্যাকেট ক্লোজ, ইন্টু এইচ, ঠিক আছে। তাহলে আমার কি কি দরকার দেখো, যেগুলো দরকার সেগুলো আমি আগেই লিখে নিয়েছি। তাহলে ফর্মুলাটা আমাদেরকে মুখস্থ করে নিতে হবে, এল প্লাস তারপর ব্র্যাকেট f1 মাইনাস f0 বাই 2 ইন্টু f1 মাইনাস f0 মাইনাস f2 ইন্টু এইচ। এবার আমরা মানগুলোকে বসাই, তাহলে এল কত, এল হচ্ছে 12, সম্বলিত শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা। তারপর f1, f1 কত হচ্ছে, f1 হচ্ছে 24, তাহলে 24, f0 কত 12, 2 ইন্টু f1, f1 হচ্ছে 24 মাইনাস f0 হচ্ছে 12, আর f2 হচ্ছে 21 ব্র্যাকেট ক্লোজ, ইন্টু এইচ কত হচ্ছে, এইচ হচ্ছে 3, তাহলে ইন্টু 3, ঠিক আছে। এরপর আমরা 12 প্লাস, এটা যখন আমরা দেখো বিয়োগ করছি 24 থেকে 12 বাদ দিলে 12 হয়, এখানে 24 2 48, 48 এই দুটো যোগ করলে হচ্ছে 33, 33 ইন্টু 3, তাহলে এখানে হচ্ছে 12 যুক্ত এখানে হচ্ছে 12 বাই বিয়োগ করলে হচ্ছে কত, 48 থেকে 33 পাবে না 15 ইন্টু 3, 3 5 15, ঠিক আছে। তাহলে হচ্ছে 12 প্লাস 12 বাই 5, তাহলে 12 প্লাস এখানে আমরা যদি ভাগ করি 5 দিয়ে 10 হয়, দশমিক আর 2 শূন্য মানে 4 5 20, তাহলে হচ্ছে 14.4। এটা কি বেরিয়ে গেল, সংখ্যাগুরু মান পেয়ে গেলাম। তাহলে যে তথ্যটা আমার এখানে দিয়ে দিয়েছিল, ঠিক আছে, যে ছকটা, সেই ছকটার আমি সংখ্যাগুরু মান কত পেয়ে গেলাম, 14.4, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা সংখ্যাগুরু মান বের করি, খুবই সহজ এবং খুব সহজেই এখানে কিন্তু নাম্বার পাওয়া যায়। তাই বারবার বলছি এই ধরনের যে সমস্যাগুলো আছে তোমরা ভালো করে দেখবে, বোঝার চেষ্টা করবে, কিচ্ছু না পরিসংখ্যাটা দেখবে, যদি পরিসংখ্যা দেওয়া থাকে, যদি ক্রমযৌগিক পরিসংখ্যা থাকে সেখান থেকে পরিসংখ্যাটা বের করে নেবে, দেখবে বেশি যেটা আছে সেটা হচ্ছে সম্বলিত শ্রেণী, এখানে প্রদত্ত পরিসংখ্যা ছক বিভাজনে সর্বাধিক পরিসংখ্যা হচ্ছে এত, তাহলে সম্বলিত শ্রেণী 12 থেকে 15, তাহলে এটা হচ্ছে এল, দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে এইচ, তাহলে এটা যদি f1 হয় তার আগে হবে f0 এবং তারপরে হবে f2, তাহলে এই যে ফর্মুলা আছে এল প্লাস f1 মাইনাস f0 বাই 2 ইন্টু f1 মাইনাস f0 মাইনাস f2 ইন্টু এইচ, তাহলে এই ধরনের ক্যালকুলেশনটা করে দিলেই আমরা খুব সহজেই সংখ্যাগুরু মান বের করতে পারি। তাহলে মধ্যমা বা গড়ের থেকেও এটা আরো সহজ, তাই এখান থেকে মাধ্যমিকের নাম্বার পাওয়াও সহজ, খুব সহজেই তোমরা নাম্বার পাবে এবং পাস করার ক্ষেত্রে কিন্তু খুবই উপযোগী এই অধ্যায়টা। তাই এইগুলি ভালো করে দেখবে, যে সমস্যাগুলি দেওয়া আছে এখানে দেখবে যে গড়, মধ্যমা, সংখ্যাগুরু মান এই তিনটি নিয়ে দেওয়া আছে। এর পূর্বে আমরা এই ধরনের ক্লাস আগেও করিয়েছি, তোমরা আগে দেখো, প্লেলিস্টের লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পাবে, সেখান থেকে এই ধরনের যে ক্লাসগুলি আছে সেগুলি দেখো। এবং তোমাদের আরো একটা তথ্য জানিয়ে রাখি, এই যে তথ্যটা অর্থাৎ মূল্যায়নের অন্তর্ভুক্ত নয়, কিন্তু এই ধরনের শর্ট কোশ্চিন টাইপের আজও নয়, ভবিষ্যতেও কোথাও কাজে লাগতে পারে, তাই এই ধরনের শর্ট কোশ্চিনটা জেনে রাখবে যে যৌগিক গড় মাইনাস সংখ্যাগুরু মান ইকুয়াল টু 3 ইন্টু যৌগিক গড় মাইনাস মধ্যমা। তাহলে যৌগিক সংখ্যাগুরু মান বার করার যে নিয়ম এখানে ক্যালকুলেশন করে পেলাম, যে সংখ্যাগুরু মান হচ্ছে 3 ইন্টু মধ্যমা মাইনাস 2 ইন্টু যৌগিক গড়, মানে সংখ্যাগুরু মান যদি কোনো তথ্যের আমরা পেতে চাই
তাহলে মধ্যমাকে 3 দিয়ে গুণ করতে হবে এবং যৌগিক গড়কে 2 দিয়ে নিয়ে তার বিয়োগফল করতে হবে, তাহলে আমরা খুব সহজেই সংখ্যাগুরু মানটা পেয়ে যাব। এটা পাচ্ছি কিনা তোমরা অবশ্যই একটা ক্যালকুলেশন করে দেখবে, একটা অঙ্ক, সেখানে তোমরা যৌগিক গড় প্রত্যক্ষ করে নেবে, ঠিক আছে। এটা যৌগিক গড় করবে, মধ্যমা করবে এবং সংখ্যাগুরু মান করবে, এবং করে দেখবে যে ক্যালকুলেশন করে এই যে সূত্রটা সেটা মিলছে কিনা। বারবার বলছি, এটা তোমার মূল্যায়ন অন্তর্ভুক্ত নয়, কিন্তু করে দেখবে যে ঠিক হচ্ছে কিনা, ঠিক আছে। একবার করে দেখতে ক্ষতি নেই, যদি অঙ্ক শিখেইছো তাহলে দেখবে অবশ্যই পারবে। এর পরবর্তীতে যেগুলো আছে সেগুলো হচ্ছে কোষে দেখি 26.4। পরবর্তী ক্লাসে আমরা এই 26.4 নিয়ে আলোচনা করব, তাহলে আমাদের রাশিবিজ্ঞানের পাঠটা শেষ হবে। এবং মাধ্যমিকের অঙ্কের ক্ষেত্রে আর কিছু হয়তো কয়েকটা চ্যাপ্টার বাকি আছে, সেগুলোই আমরা করাবো। আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো, আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য। আজ এই পর্যন্তই, পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্রই হাজির হবো। ততক্ষণ পর্যন্ত সকলকেই ধন্যবাদ। সবার দিন শুভ হোক, ভালো থাকো, সুস্থ থাকো, ভালো করে পড়াশোনা করো।